গত এক যুগ ধরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যা খুশি তা করেছেন নাজমুল হাসান পাপন। এই পদে তিনি এতই মজা পেয়েছেন যে সর্বশেষ নির্বাচনের পর ক্রীড়ামন্ত্রী হয়েও বিসিবির সভাপতির পদ ছাড়েননি। আওয়ামী লীগ সরকারের পতনের পর সব সংস্থা ও প্রতিষ্ঠানের নেতৃত্বে ঝড়ের বেগে পরিবর্তন আসছে। এবার দেশের ক্রিকেটকে পতনের গোড়ায় নিয়ে যাওয়া পাপন গ্যাংকে বিসিবি থেকে সরানোর দাবি জানাচ্ছেন ক্রীড়াপ্রেমী ও স্পোর্টস জার্নালিস্টরা। পাপন ক্রিকেট বোর্ডের নেতৃত্বে আসেন 2012 সালে। বাংলাদেশ ক্রিকেটের গ্রাফটা সে সময় ছিল উন্নতির দিকে। এরপর থেকে ক্রিকেট বোর্ডের টাকা পয়সা বৃদ্ধি হয়েছে সত্য, কিন্তু মাঠের লড়াইয়ে যাচ্ছে তাই অবস্থা দলের। টাইগার নামটিকে ব্যঙ্গ করে মানুষ বলে বিড়াল। এই এক যুগে ক্রিকেটেও লেগেছে দুর্নীতি আর স্বজনপ্রীতির থাবা। ক্রিকেট আর ক্রিকেটারদের ভবিষ্যৎ হয়েছে অন্ধকার। 2012 সালে সভাপতি হিসেবে সরকার কর্তৃক মনোনীত হয়ে পরের বছর বিসিবি পরিচালকদের ভোটে নির্বাচিত হন নাজমুল হাসান পাপন। এরপর আরো দুটি নির্বাচনে জিতেছেন, তবে এসব নির্বাচন পুরোটাই সাজানো। যেহেতু পরিচালকরা ভোটার, তাই এমন ব্যক্তিদের পরিচালক করে আনা হয় যারা তাকেই ভোট দেবেন। পরে সভাপতি পদে লোক দেখানো ভোট করে ফের দখল করে নেন ক্ষমতা। পাপনের বাবা জিল্লুর রহমান ছিলেন সাবেক রাষ্ট্রপতি, পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ, তাই তার বিরুদ্ধে সভাপতি হতে সাহস করেননি কেউ। আর এই সুযোগে একচ্ছত্র আধিপত্য কায়েম করেছিলেন পাপন। যেভাবে খুশি সেভাবে চালিয়েছেন দেশের ক্রিকেটকে। পাপনের আমলে ঘরোয়া ক্রিকেটকে প্রায় ধ্বংস করে দেওয়া হয়েছে। প্রথম শ্রেণীর ক্রিকেটের মান একেবারেই যাচ্ছে তাই। এর প্রভাব পড়ে টেস্ট ক্রিকেটে। নানান বিতর্ক লেপ্টে থাকা ফ্র্যাঞ্চাইজি লিগ, বিপিএল পেশাদার কাঠামো পায়নি, আর ঢাকা লিগকে বানিয়ে ফেলা হয়েছে বিসিবির ভোটের রাজনীতির হাতিয়ার। 2014 সালে তৃতীয় বিভাগ বাছাই ক্রিকেটের এন্ট্রি ফি 1 লাখ টাকা থেকে 1 লাফে করা হয় 5 লাখ। এর খুবই নেতিবাচক প্রভাব পড়ে তৃণমূলের ক্রিকেটে। আগে তৃতীয় বিভাগ বাছাই ক্রিকেট খেলত একাডেমি পর্যায়ের 50 থেকে 60টি দল। 1200 উঠতি ক্রিকেটের সুযোগ পেত সেখানে। এরা ক্লাব ক্রিকেটে নতুন প্রাণ সঞ্চার করত। স্কুল ক্রিকেট ছাড়া এত বেশি নবীন ক্রিকেটারের একসঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার আর কোনো প্ল্যাটফর্ম ছিল না দেশে। কিন্তু এন্ট্রি ফি 5 গুণ করার পর কোনো একাডেমি দলই আর তৃতীয় বিভাগ বাছাইয়ে অংশ নেয় না। পাড়া মহল্লা ভিত্তিক এসব দলের অনেকের সারা বছরের বাজেটই 5 লাখ টাকা না। শেরের উপর সোয়া শের বোঝা চাপানো হয় আরেক শর্ত। সমাজ কল্যাণ অধিদপ্তরের নিবন্ধন ছাড়া একাডেমি বা ক্লাবকে তৃতীয় বিভাগ বাছাইয়ে অংশ নিতে নিষেধ করা হয়। অন্যান্য দল সরে যাওয়ার সুযোগে 10 বছর ধরে বোর্ড সংশ্লিষ্ট ব্যক্তিদের 2টি করে ক্লাব না খেলেই তৃতীয় বিভাগে ওঠে। নিজেদের 2টি করে ক্লাবকে তৃতীয় বিভাগে তুলতে এমন অপকর্মের কারণ ছিল একটাই, ভোটের নীল নকশা। ভোটে জিততে পকেটে থাকতে হবে ভোটার। বিসিবির 189 কাউন্সিলরের মধ্যে ঢাকার বিভিন্ন ক্লাবের প্রতিনিধি 76 জন। বাকিরা আসেন জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা এবং নানা ধরনের কোটায়। জেলা ও বিভাগের কাউন্সিলররা আসেন সম্পূর্ণ রাজনৈতিক বিবেচনায়, তাই তাদের ভোট ক্ষমতাসীনদের পকেটেই যায়। অথচ নির্বাচনে তারতম্যটা গড়ে দিতে পারতেন ক্লাব কাউন্সিলররা। শুধু ভোটের হিসাবের জন্য দেশের ক্রিকেটকে রসাতলে নিয়ে প্রায় সব ক্লাবকে নিজেদের ছায়াতলে নিয়ে আসা হয়, আবার সেখানেও কারচুপি করা হয়। 2022 সালের আগ পর্যন্ত প্রিমিয়ার লিগ থেকে শীর্ষ 6 দল 2টি করে কাউন্সিলরশিপ পেত, অন্য দলগুলো পেত 1টি করে। ঢাকার অন্যান্য লিগেও এভাবে কাউন্সিলরশিপ নির্ধারিত হতো। ভোট নিশ্চিত করতে নিজেদের ক্লাবগুলোকে পয়েন্ট তালিকার ওপরের দিকে রাখা জরুরি। এই জন্যই শুরু হয় ম্যাচ পাতানো এবং আম্পায়ারিং এর পক্ষপাত। ক্রিকেটাররা মাঠে যতই খেলুক না কেন, নাটাই ছিল আসলে মাঠের বাইরে। অবস্থা কোন পর্যায়ে নামে দেখুন। তৃতীয় বিভাগ বাছাইয়ের চ্যাম্পিয়ন রানার্স আপ হয়েছে টসের মাধ্যমে, কখনো হয়েছে নিয়ম রক্ষার ফাইনাল। এভাবেই কিশোরদেরকে ক্রিকেট থেকে দূরে ঠেলে দেওয়া হয়, ফলে কাঙ্ক্ষিত পরিমাণ নবীন ক্রিকেটার পায়নি বাংলাদেশ। এসবেরই ফলশ্রুতিতে বাংলাদেশ জাতীয় দলের পাইপলাইনে পাওয়া যায় না মানসম্মত ক্রিকেটার। সরকার পতনের সাথে সাথেই লাপাত্তা পাপন, তার সঙ্গে উধাও বোর্ডের অনেক পরিচালকও। অথচ এতদিন এরাই ছিলেন ক্রিকেট বোর্ডে দণ্ডমুণ্ডের হর্তাকর্তা। তাদের হাতে ছিল বাংলাদেশ ক্রিকেটের ব্যাটন। একটা দেশের ক্রিকেটের শিকড় ঘরোয়া ক্রিকেট। বাংলাদেশে সেটাকে একরকম ধ্বংস করে দিয়েছেন 12 বছর ধরে বিসিবি সভাপতির পদ ধরে থাকা নাজমুল এবং তার পরিষদ। এই কুশীলবদের কবে বিদায় দেবে নতুন দিনের স্বপ্ন দেখানো সরকার?